মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বুদ্ধিটাকে সচল রাখতে হবে আর কানটাকে খাড়া রাখতে হবে। আবার যদি ওরা ফিরে আসে। ওটা আমায় শাহজাদি দিয়েছিল, ওটার খবর আমি জানি। আল্লাহ তোমায় কোনোদিন ক্ষমা করবেন না। ওরে ওরে শোন সবাই, এদিকে আয়। এই যে দেখ, আমাদের শাহজাদির বর এসেছে। এই মণি তুমি কোথায় পেলে? কাজের সময় কাজের জিনিস যদি জায়গায় না থাকে, ওনার মাথায় কিন্তু খুন চেপে যায় একদম। সুলতানের সিপাই নাকি শত্রুরা আসছে দেশটাকে আক্রমণ করতে? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলীবাবা ও 40 চোর প্রথম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন কায়রোর সুলতান মাহমুদের সুলতান হওয়ার কাহানি। সুলতান মাহমুদের জন্ম গরিব ঘরে। তার আব্বা ছিল ভিস্তিওয়ালা। বয়স হলে তাকেও একই জীবিকায় নামিয়ে দেয় তার আব্বা, কিন্তু কাজে মন বসে না তার। সে সংসার ছেড়ে দরবেশ হয়ে যায়। একদিন সে একটা বাঁদর কিনে ফেলে ঝোঁকের বসে। রাতের বেলা বাঁদরের খোলস ছেড়ে বেরিয়ে আসে এক যুবক দরবেশ মাহমুদকে একটা দিনার দিয়ে খানা পিনার ব্যবস্থা করতে বলে। সে রাতে এলাহি খানা পিনা সেরে ঘুমিয়ে পড়ে দুজন। পরদিন সকালে মাহমুদ ঘুম থেকে উঠে দেখে যুবক আবার বাঁদর হয়ে বসে আছে। ঘুম থেকে উঠতেই বাঁদর নানা ফিরিস্তি শোনাতে শুরু করে। তার সঙ্গে থাকলে ভালো বাড়িতে থাকতে হবে, ভালো খানাপিনা খেতে হবে, ভালো ভালো পোশাক পরতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আরও কত কি। কিন্তু এত সবের জন্যে তো দিনার লাগবে। খালি খালি তো আর এসব হবে না। দিনার কই আমার কাছে? আমি তো রোজ একটা করে দিরহামই জোটাতে পারি না। দিরহামের অভাবে কতদিন না খেয়ে রাত কাটাতে হয় আমাকে। আরে ভাবছো কেন? আমি জোগাবো তোমায় দিনার। আমার কথা শুনে চললে তুমি কায়রোর বাদশাহ হয়ে যাবে। বাদশাহ? তাও আবার কায়রোর? বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস? বিশ্বাস হওয়ার মতো কথা বললে তো বিশ্বাস হবে। যত সব আজগুবি কথা। আজগুবি? ঠিক আছে, এই নাও। বাঁদর একটা থলে বের করে এগিয়ে ধরে। মাহমুদ বুঝতে পারে না থলেটা এলো কোথা থেকে। সে চোখ বড় বড় করে চেয়ে থাকে। ড্যাব ড্যাব করে কি দেখছো ভাবে? থলেটা কোথায় ছিল ওটা? তাতে তোমার কি কাম? এটা নাও। কি আছে ওতে? এমন থলেতে কি থাকে? লোকে তো দিনার দিরহাম এসব রাখে দেখেছি। এতেও তাই আছে। 1000 দিনার আছে এই থলেতে। হ্যাঁ, 1000 দিনার? অমন হা করার কিছু নেই, পোকা ঢুকে যাবে মুখে। এই 1000 দিনার নিয়ে বাজারে যাও, ভালো জামা কাপড় কিনে আনো, আতর সুরমাও এনো সঙ্গে। আগে তোমার হুলিয়া বদলানো দরকার, তারপর বাড়ি ভাড়া করতে বেরোবো। বাঁদরের নির্দেশ মতো ভালো জামা কাপড় কিনে সেই ভাঙা বাড়িতেই ফেরে মাহমুদ। সঙ্গে আতর সুরমা এসবও আনে। শুরু হয় হুলিয়া বদলানোর কাজ। বহু ঘষামাজার পরে বেশ কেতাদুরস্ত কেউ কেটা মনে হয় তাকে। এইবার হয়েছে খানিকটা। এখন চলো দেখি একটা বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা। চলো চলো চলো। ভালো একটা বাড়িও ভাড়া পেয়ে যায় মাহমুদ। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? যে তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কি স্বার্থ তোমার? এটাই আমার কাজ। আমি আমার মালিকের দুর্দশা ঘুচিয়ে দিই, তারপর আবার অন্য মালিকের কাছে চলে যাই। বটে, কিন্তু যে তোমায় বিক্রি করলো তাকে দেখে তো মনে হলো না সেটা। দেখে তো মনে হলো বহুত গরিব আদমি, ছেঁড়া ময়লা জামা, তার লুঙ্গিটাও ছেঁড়া ছিল। মানে সবাই তো আর আমার কথা শোনে না। যারা শোনে তারা লাভবান হয়, আর যারা শোনে না তারা গরিবই থেকে যায়। পরদিন মাহমুদকে আরো অবাক করে দেয় বাঁদরটা। এতে অবাক হবার কি আছে? আমি যাব সুলতানের কাছে?
তাও আবার ভেঁট দিতে? হ্যাঁ, সেটাই তো বলছি। পাগল নাকি? কি ভেঁট দেবো আমি? হ্যাঁ, সে তো আমি তোমায় দিচ্ছি। না 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 না, ওসব আমি পারবো না। ওই সুলতান টুলতানের সামনে দাঁড়ানো আমার কম্য নয়। এই সুলতান টুলতান বড়লোকদের সামনে আমার খুব অস্বস্তি হয়, বুঝলে? এই গরিবি পোনা ছাড়ো তো এবার। দুদিন পর তুমি সুলতান হবে, আর আজ সুলতানের সামনে দাঁড়াতে অস্বস্তি বোধ হয় বলছো? শেষে ইচ্ছা না থাকলেও সুলতানের কাছে যেতে বাধ্য হয় মাহমুদ। বাঁদর তার হাতে একটা ছোট্ট কৌটো ধরিয়ে দেয়। সেটা দেখিয়ে রক্ষীকে বলে মাহমুদ, আসলে আমি সুলতানকে একটা ছোট্ট ভেট দিতে এসেছি। কিছুক্ষণ অপেক্ষার পর সুলতান ডেকে নেয় তাকে। শোনাও তোমার গুজারিশ, আমার কাছে কি চাইতে এসেছো? হুজুর, আপনি আমার এই ছোট্ট ভেটখানি গ্রহণ করলে আমি কৃতার্থ হব। কৌটোটা এগিয়ে ধরে মাহমুদ সুলতানের দিকে। সুলতানের চোখের ইশারায় উজির কৌটোটা নিয়ে খোলে এবং চূড়ান্ত অবাক হয়। কি হলো উজির? কি আছে ওই কৌটোয়? উজিরের মুখে আর কথা সরে না। সে খোলা কৌটোটা এগিয়ে দেয় সুলতানের দিকে। সুলতানও কৌটোটার মধ্যে উকি দিয়ে অবাক হয়ে যায়, চোখ সরাতে পারে না আর। দরবারীরা সকলে উজির ও সুলতানের কাণ্ড দেখে মুখ চাওয়াচাওয়ি করে। সকলের মনেই প্রশ্ন, কিন্তু উত্তর জানে না কেউ। মাহমুদও অপ্রস্তুত হয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পরে সুলতান মুখ তুলে প্রশ্ন করে, এই মণি তুমি কোথায় পেলে? বাঁদর আগে ভাগে শিখিয়ে দিয়েছিল যে সুলতান যদি জানতে চায় যে এটা তুমি কোথায় পেলে, তাহলে বলবে এটা বংশ পরম্পরায় আমাদের বাড়িতে আছে হুজুর। হ্যাঁ, এমন আরও আছে। সুলতান ভাবে এমন আরও আছে, মানে নিশ্চয়ই খানদানি ঘরের ছেলে। তুমি যে ভেট আমায় দিলে তার প্রতিদানে এমন কিছু নেই যা আমি তোমায় দিতে পারি। তুমি যে দেখছি মুশকিলে ফেলে দিলে আমাকে। এবারও বাঁদরের শেখানো বুলি আওড়ায় মাহমুদ। সুলতান যদি তোমাকে কিছু দিতে চায়, তাহলে বলবে হুজুর, আপনার ঘরে এমন একটা নগিনা আছে যার দাম এর চেয়ে অনেক অনেক বেশি। আপনি চাইলে সেটা আমায় দিতে পারেন। তাই নাকি? এর চেয়েও দামি? কোন রত্ন? আমি তো জানি না। আছে হুজুর, আপনার ঘরে এমন এক রত্ন আছে যার দাম এর চেয়ে অনেক বেশি। যদি সত্যি এমন কোনো রত্ন থেকে থাকে তাহলে সেটা আমি তোমায় দেব। বলো বলো, কোন রত্নটা তোমার চাই? আপনার শেহজাদি হুজুর। কায়রো সুলতানের সন্তান মাত্র একটি, এক শেহজাদি। রূপে গুণে তার জুড়ি মেলা ভার। তাকে বিবি বানানোর স্বপ্ন দেখে অনেকেই। দেশ বিদেশের অনেক ধনী যুবক, অনেক সওদাগর, শেহজাদা, সুলতানি তাকে শাদী করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু সুলতানের পছন্দ হয়নি কাউকেই। সকলকেই ফিরিয়ে দিয়েছে সুলতান। ভরা দরবারে সেই শেহজাদিকে চেয়ে বসায় স্তব্ধ হয়ে যায় সুলতান। চেয়ে থাকে সে মাহমুদের চোখের দিকে। অমনভাবে চেয়ে থাকলে কার না অস্বস্তি হয় বলো? সুলতানের দরবার থেকে ফিরে বাঁদরের কাছে দরবারে কি কি ঘটল তার পুঙ্খানুপুঙ্খ বিবৃতি দেয় মাহমুদ। এদিকে সুলতানের চোখ থেকে চোখ সরিয়েও নিতে পারছি না। অনেকক্ষণ এভাবে চেয়ে থেকে শেষে মুখ খোলেন সুলতান। উজির, এই ছেলেটি সম্পর্কে খোঁজ লাগাও। আর আমাকে বললেন ডেকে নেবেন সময় মতো। বাঁদর যা কারসাজি করার সে আগেই করে রেখেছিল। উজির মাহমুদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারে ছেলেটা ভালো, বনেদি ঘরের শিক্ষিত সন্তান। সংসারে তার আর কেউ নেই। ছোটবেলায় সে ভিনদেশে চলে যায় লেখাপড়া শিখতে। সর্বনাশ করেছে, তুমি আবার এইসব রটিয়ে দিয়েছো নাকি? আমার তো গলা কাটা যাবে এবার। কেন? গলা কাটা যাওয়ার কি আছে? আরে, আমার আব্বাকে শহরের সবাই চেনে, আমাকেও চেনে অনেকে। আমি কোন বাড়ির ছেলে সেটা জানে তারা। তারা আমায় কিছুদিন পানি ফেরি করতে দেখেছে।
তারপর দরবেশ হয়ে সারা শহর চষে বেরিয়েছি আমি। আমি সব জানি, তুমি অত চিন্তা করো না। তুমি যদি নিজে না বলো তাহলে কেউ জানতে পারবে না। আরে বাবা, সে তো না হয় চেপে গেলাম, কিন্তু লেখাপড়া একটা অক্ষর তো পড়তে পারি না আমি, তার কি হবে? হ্যাঁ, সে চিন্তাও নেই তোমার। আমি সব জায়গায় যাব তোমার সঙ্গে। এই বাঁদর হয়ে? কিন্তু বাঁদর হয়ে সব জায়গায় ঢুকতে দেবে আমায়? দেখলাম হয়তো দরবারেই ঢুকতে দিল না। আহা, বাঁদর নয়, আমি মানুষের রূপ ধরেই যাব। পরের দিন সুলতানের ডাক আসে। কথা মতো বাঁদর যুবকের রূপ ধরে মাহমুদের সঙ্গী হয়। দরবারে ঢুকতেই খোদ সুলতান মসনদ থেকে নেমে আসে তাকে স্বাগত জানাতে। আরে এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বলনি তো যে তুমি খোদ আবু কালিমের বংশের লোক? মাহমুদ কি বলবে? সে তো মনে মনে প্রমাদ গুনে। সবই তো ঝুট। সুলতান তাকে নিজের পাশে বসায়। তার জন্য শরবত আর ফল আসে। সময় যত যেতে থাকে মাহমুদ তত ঘাবড়াতে থাকে। আরে ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়ালে হবে? আমার পরে তো এই মাসনাদে তোমাকেই বসতে হবে। তোমার সম্পর্কে খোঁজ খবর যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট ছিলাম। এখন কথা বলে দেখছি তুমি সত্যিই ভালো মানুষ। এমনই তো একটা ছেলে আমি চাইছিলাম আমার শাহজাদির জন্য। সুতরাং শাহজাদির সঙ্গে শাদী হয়ে যায় মাহমুদের। সারা কায়রো জুড়ে উৎসব শুরু হয়। সবকিছুর মাঝে যুবকরূপী বাঁদর মাহমুদের কানে কানে বলে, তোমার তো জীবনে যা উন্নতি করার হয়ে গেল, এখন শুধু সময়ের অপেক্ষা। এই কায়রোর সুলতান হবে তুমি। এবার তাহলে আমাকে বিদায় দাও, দেখি আবার কার পোড়া নসিব ঠিক করতে পারি। চলে যাবে? চলে যাওয়ার কথা শুনে মাহমুদের মনটা খারাপ হয়ে যায়। যেতে তো হবেই। দুনিয়ায় কত বদনসিব মানুষ আছে বলো তো, তাদের জন্য তো আমাকে যেতেই হবে। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমার শেষ একটা উপকার করে দিয়ে যাব। কি উপকার? শেহজাদির ডান হাতে একটা বাজুবন্ধ দেখলাম। সাধারণ বাজুবন্ধ নয় ওটা, সম্ভবত সুলতান ওটা শেহজাদিকে পরিয়ে রেখেছিলেন পুরুষদের নজর থেকে তাকে বাঁচাতে। এখন যখন সে তোমার বিবি হয়ে গেছে তখন তো আর ওটার কোনো দরকার নেই। বরং ওটা থাকলে তুমি তোমার বিবির ধারে কাছে ঘেঁষতে পারবে না। ওটা তুমি খুলে আমাকে দাও, যাওয়ার পথে আমি কোথাও ওটার ঠিকানা লাগিয়ে দেব। আরে কিন্তু ওটা আমি শাহজাদির হাত থেকে নেব কি করে? লে হালুয়া, তুমি কেন নেবে? তুমি চাইবে ওটা শেহজাদির কাছে। আর সে যদি না দেয়? দেবে দেবে, তুমি চাইলে ঠিক দেবে। সে রাতে সবকিছু মিটে গেলে মাহমুদ যায় শাহজাদির কাছে। শাহজাদির সঙ্গে আলাপ পর্ব সেরে হঠাৎ মনে পড়ে বাজুবন্ধের কথা। ওটার বোধ হয় আর প্রয়োজন নেই। ওটা তুমি আমায় খুলে দাও, আমি ওটাকে ঠিকানা লাগিয়ে দিই। শাহজাদিও সরল মনে বাজুবন্ধটা খুলে দেয় মাহমুদের হাতে। মাহমুদ সেটা পরের দিন সকালে চালান করে যুবকের হাতে। আচ্ছা, তাহলে আমি চলি। আবার হয়তো কোনোদিন দেখা হবে আমাদের। আচ্ছা, তখন আমাকে চিনতে পারবে তো? এ কি বলছো? তোমাকে চিনতে পারবো না? আরে আমি এমন বেঈমান নই। যুবককে বিদায় দিয়ে সেই দিনটা আনন্দ ফুর্তি করে ভালোই কেটে যায় মাহমুদের। রাতে আবার সে আর শাহজাদি এক ঘরে। অনেক রাত পর্যন্ত জেগে থেকে ঘুমিয়ে পড়ে তারা। পরদিন সকালে মাহমুদ চোখ তুলে হাঁ হয়ে যায়। এ কি, আমি এখানে এলাম কি করে? আর আর আমার পোশাক? ঘুম থেকে উঠে দেখে সে সেই ভাঙা বাড়িটাতেই শুয়ে আছে। তার গায়ে সেই দরবেশের পোশাক। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? না 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 না, স্বপ্ন কেন হবে? আমি তো সত্যিই শাহজাদিকে শাদী করেছিলাম।
সবকিছু জট পাকিয়ে যায় মাহমুদের মগজে। সে উদ্ভ্রান্তের মতো ছুটে চলে রাস্তা দিয়ে। রাজপ্রাসাদের সামনে যেতেই রক্ষীরা তেড়ে আসে। যা এখান থেকে, এখানে কিচ্ছু হবে যাবে না, যা। মাহমুদ রক্ষীদের হাতে পায়ে ধরে, কাতর মিনতি করে একবার ঢুকতে দেওয়ার জন্য। তোমরা কেন বুঝতে পারছো না আমার শাদী হয়েছে শেহজাদির সঙ্গে? শাদি শেহজাদির সঙ্গে? ওরে ওরে শোন সবাই, এদিকে আয়। এই যে দেখ, আমাদের শেহজাদির বর এসেছে। ও বলে শেহজাদির সঙ্গে নাকি ওর শাদি হয়েছে। এদিকে প্রাসাদের ভিতর তখন তুলকালাম কাণ্ড। শেহজাদির বাজুবন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলতান তো একেবারে রেগে আগুন। ওজির, ওই বাজু বন্ধ যদি এক্ষুনি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমি সব কটাকে কোতল করব, তোমাকেও রেয়াত করব না কিন্তু। সারা প্রাসাদ তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। সেই খবর এসে পৌঁছায় প্রধান ফটকেও। সে কি, শেহজাদির বাজু বন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না? বাজুবন্ধের কথা শুনেই চিৎকার করে ওঠে মাহমুদ। ওটা আমায় শেহজাদি দিয়েছিল, ওটার খবর আমি জানি। মাহমুদের কথা শুনে তো রক্ষীরা থমকে যায়। কি বলছে কি লোকটা? ওটা আমি শেহজাদির কাছে চাইতেই সে আমাকে নিজে হাতে খুলে দিয়েছিল, আর আর আমি সেটা আবার সেই বাঁদরটাকে দিয়ে দিয়েছিলাম। দেখো, এতক্ষণে হয়তো ওটার ঠিকানা লাগিয়ে দিয়েছে সে। ও আর ফিরে পাবে না। সুলতানের রক্ষীরা তো মাহমুদকে পাকড়াও করে টানতে টানতে নিয়ে দাঁড় করায় সুলতানের কাছে। তাজ্জব বাত, সুলতানও মাহমুদকে চিনতে পারে না। সে কি হুজুর, আপনিও চিনতে পারছেন না আমায়? এই তো দুদিন আগে আপনি নিজে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন। খামোশ বেয়াদব! আর একটা কথা বলবি তো খুন করে ফেলবো। এই, কে আছিস? হুজুর, দে দে, এটাকে প্রাসাদের বাইরে ফেলে দে, যা। রক্ষীরা আবার মাহমুদকে চ্যাংদোলা করে প্রাসাদের বাইরে এনে ফেলে দেয়। আরে আরে, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? এই যা যা, পালা। বরাত ভালো যে সুলতান তোকে জানে মারেননি। মানে এই বেলা পালা, নইলে কিন্তু আমরা তোকে জানে মেরে দেব। বেটা পাগল কোথাকার। মাহমুদ তবুও যেতে চায় না। শেষে রক্ষীরা তাকে ঢিল নিয়ে তাড়া করে। রক্ষীদের তাড়া খেয়ে ছুটতে শুরু করে মাহমুদ। ছুটতে ছুটতে একেবারে শহরের প্রান্তরে জঙ্গলের ধারে এসে পড়ে সে। হাঁপ ধরে যায় তার, লুটিয়ে পড়ে সে মাটিতে। চোখ খুলে তার একটা পুরনো আগোছালো ঘরে। ঘরময় কিতাব আর সব উদ্ভট উদ্ভট যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকে শুয়ে রাখা হয়েছে একটা উঁচু চৌপায়ার উপর। এমন চৌপায়া লোকে কিতাব রেখে পড়ে, নানা রকম কাজ কারবার করে। হঠাৎ একটা গম্ভীর গলা ভেসে আসে। জ্ঞান ফিরেছে তোমার? ধরফর করে উঠে বসে মাহমুদ। দেখে একটু দূরে একটা অদ্ভুত কেদারায় বসে এক আরো অদ্ভুত বৃদ্ধ। আপনি? আমাকে তুমি চিনবে না, তবে তোমাকে আমি চিনি। আমাকে আপনি চেনেন? বিলক্ষণ বিলক্ষণ। তোমার নাম মাহমুদ, তোমার আব্বা কাসিম, তোমার আব্বা ভিস্তিওয়ালা। কিন্তু বৃদ্ধ কে? আপনি আমাদের ব্যাপারে এত জানেন, আর আমি আপনাকেই চিনি না। চিনবে কি করে, চিনবে কি করে? আমি যে লোকজন ভিড়ভাট্টা একদম পছন্দ করি না। জঙ্গলের ধারে এই বাড়িতেই পড়ে থাকি। আমার কিছু চেলা আছে, আমার যা দরকার হয় সময়ে অসময়ে তারাই বাজার থেকে এনে দেয় আমাকে। তাহলে আপনি আমাকে, আমার আব্বাকে, আমাদের সবাইকে চিনলেন কি করে? সেটা বড় কথা নয়। বড় কথা, তোমার শাদী হয়েছিল শেহজাদির সঙ্গে।
কিন্তু আজ কেউ তোমাকে চিনতে পারছে না। বৃদ্ধের কথায় চমকে ওঠে মাহমুদ। আপনি সেটাও জানেন? মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে বৃদ্ধ। কিন্তু এখন কি করি বলুন তো, আমি যে দারুণ বিপদে পড়েছি। বিপদ? বিপদ কি বলছো হে? কোথায় বিপদ? ছিলে দরবেশ, মাঝে কিছুদিন একটা বাঁদরের পাল্লায় পড়ে আয়েশ করলে, এখন আবার সেই চাল নেই চুলো নেই, দরবেশ বনে গেছো। ক্ষতি তো কিছু হয়নি তোমার। ক্ষতি আমার হয়নি, কিন্তু আমি একটা অপরাধ করেছি এবং তাতে ক্ষতি হয়েছে শেহজাদির। ওই ওই বাজু বন্ধটার কথা বলছো তো? হুজুর, আপনি তো সবই জানেন দেখছি। না না না, অপরাধ তুমি করনি, অপরাধ তুমি করনি, তোমাকে দিয়ে করানো হয়েছে। মানে আপনি বলছেন ওই বাঁদরটা করিয়েছে আমাকে দিয়ে? বাঁদর নয়, ওটা একটা জিন, একটা দুষ্টু জিন। নইলে নইলে বাঁদর কখনো কথা বলতে পারে, খোলস ছেড়ে মানুষ হতে পারে? জিন? না না, দুষ্টু জিন। সুলতান সুলেইমানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যারা, তাদের অনেককেই সুলতান তামার জ্বালায় বন্দি করে ডুবিয়ে রেখে দিয়ে গেছেন সাগরের পানির নিচে। বাকি কয়েকটা পালিয়ে বেঁচে গেছে, তাদেরই একটা এই জিন। কিন্তু সে আমাকে দিয়ে এমন অপরাধ করালো কেন? তার কথাতেই তো আমি শেহজাদির ওই বাজুবন্ধটা খুলিয়ে আনি। সে বেটার খুব শখ শেহজাদিকে বিয়ে করার। আসলে আসলে বিয়ে নয়, বিয়ে নয়, শেহজাদির সঙ্গে রাত কাটাতে চায় সে। রাত কাটিয়ে মজা লুটে পগার পার হয়ে যাবে। কিন্তু ওই বাজু বন্ধটা থাকলে তো শেহজাদির সামনেই যেতে পারবে না। ওটাতে ওটাতে মন্ত্র ভরা আছে। শেহজাদি ওটা হাতে পড়লেই সে মন্ত্র কাজ শুরু করে। তখন শেহজাদির ধারে কাছে কোনো দুষ্টু ইবলিশের কোনো বান্দা যেতে পারে না। সর্বনাশ! তাহলে তো শেহজাদির এখন বিপদ। বিপদ বলে বিপদ, মারাত্মক বিপদ। এবং তাকে এই বিপদ থেকে বাঁচাবে তুমি। হ্যাঁ, তুমি। আমি? আমি কি করে বাঁচাবো? পারে, তার সর্বনাশ করতে পারো, আর তাকে তাকে রক্ষা করবে না। ইচ্ছে তো করে, কিন্তু করব কি করে? আমিও বাতলে দিচ্ছি। এই এই নাও। বৃদ্ধ মাহমুদের হাতে একটা ভাঁজ করা তুলুট কাগজ ধরিয়ে দিয়ে বলে, এটা নিয়ে বেরিয়ে পড়ো, সিধা পূর্ব দিকে হেঁটে যাবে। হাঁটতে হাঁটতে দেখবে এক সেনাপতি বিশাল এক সেনাদল নিয়ে সে যাচ্ছে। ওই সেনাপতির হাতে এই কাগজটা দেবে, বাকিটা সে বলে দেবে তোমায়। যাও যাও যাও, দেরি করো না, বেরিয়ে পড়ো এই বেলা। শেহজাদির কিন্তু দারুণ বিপদ, চরম সর্বনাশ হয়ে যেতে পারে যখন তখন। কাগজটা হাতে নিয়ে পথে নামে মাহমুদ। সোজা পূর্ব দিকে হাঁটতে থাকে সে। একে একে কত গ্রাম শহর প্রান্তর পার করে যায়, কিন্তু টানা 3 দিন হাঁটার পরেও কোনো সেনাপতি ও তার সৈন্যদল চোখে পড়ে না। আমি আবার কোনো ভুল পথে যাচ্ছি না তো? দিক ঠিক করার জন্য দাঁড়ায় মাহমুদ। পূর্ব দিকটা কোন দিকে? এখন পূর্ব দিক কোনটা বুঝবো কি করে? এত রাত হয়ে গেছে, আমি কি তাহলে এখানেই কিছুক্ষণ অপেক্ষা করব?
দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে সে। হঠাৎ যেন মাটি কাঁপতে শুরু করে। ভয় পেয়ে যায় মাহমুদ। চমকে মুখ ফেরাতেই দেখে দূর থেকে শয়ে শয়ে মশাল নিয়ে কারা যেন এগিয়ে আসছে। ওদের চলার মধ্যে একটা ছন্দ আছে, সকলে একসঙ্গে পা ফেলছে। তাহলে কি ওরা সবাই সৈন্য? একটু কাছে আসতেই মাহমুদ বুঝতে পারে ওরা সব সৈন্য। মাহমুদ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে সৈন্যবাহিনী তার সামনে এসে পড়ে। সৈন্যদলের নেতা তাকে ওই নির্জন জায়গায় ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন এই মাঝরাতে? মাহমুদ তাকে বৃদ্ধর দেওয়া সেই কাগজখানায় এগিয়ে দেয়। কি এত বড় সাহস? সেনাপতি তার সৈন্যদের একজনকে ওই জিনটাকে ধরে আনার আদেশ করে। সে সেলাম ঠুকে অদৃশ্য হয়ে যায়। মুহূর্তে সে আবার ফিরে আসে কোলে সেই বাঁদরটাকে নিয়ে। বাঁদরটাকে দেখে চিৎকার করে ওঠে মাহমুদ। ওই তো হুজুর, ওই তো শয়তানটা, ওই তো। সেনাপতি বাঁদরটার কান ধরে টেনে বলে, আসল রূপ ধরবি নাকি দেব খা কতক চাবুকের বাড়ি? চাবুকের কথায় কাজ হয়। বাঁদরটা বদলে যায় একটা বিকট জিনে। না, এটা তো ছিল না। ভারী মিষ্টি দেখতে একটা যুবক ছিল। যুবক কেন, পশু পাখি ছেলে মেয়ে যে কোনো রূপ ধরতে পারে ওই হারামজাদা, এমনকি ঘটি বাটির রূপও। সেনাপতি জিনটার ঘাড় ধরে ঝাঁকিয়ে বলে, বের কর শাহজাদির বাজুবন্ধ, এক্ষুনি বের কর, নইলে কিন্তু আস্ত রাখবো না তোকে। জিন কোনো কথা বলে না। বিপদ বুঝে সে সুরসুর করে শাহজাদির বাজুবন্ধটা বের করে দেয়। সেটা জিনের হাত থেকে কেড়ে নিয়ে সেনাপতি মাহমুদের হাতে দিয়ে বলে, এটা নিয়ে ফিরে যাও। এটা তুমি শাহজাদির হাত থেকে নিয়েছিলে, তুমি এটা আবার তার হাতে তুলে দেবে। কিন্তু আমি তার কাছে পৌঁছবো কি করে? রক্ষীরা তো আমাকে প্রাসাদে ঢুকতেই দেবে না। সব দেবে, রীতিমতো সালাম ঠুকবে তোমাকে। দেখো, ওই শয়তানটা মায়াজাল বিছিয়ে তোমার সঙ্গে শাহজাদির শাদিটা করিয়েছিল। সব গুটিয়ে নিতেই সকলে সব ভুলে গেছে। এই বাজুবন্ধটা নিয়ে হাজির হলেই সকলের সব মনে পড়ে যাবে। বাজুবন্ধটা হাতে নিয়ে এগোতে যেতেই ছটফট করে ওঠে জিন। সেনাপতির হাত থেকে ফসকে ঝাঁপিয়ে পড়ে সে মাহমুদের ওপর। মাহমুদ টাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। জিন মাহমুদের হাত থেকে বাজুবন্ধটা কেড়ে নিয়ে কপ করে গিলে ফেলে। জিনের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ে সেনাপতি। ওরে মূর্খ, তুই কি ভেবেছিস এটা তুই হজম করতে পারবি? সেনাপতি কোমর থেকে তলোয়ার বের করে চালিয়ে দেয়। এক কোপে জিনের মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে যায়, আর বাজুবন্ধটা ছিটকে এসে পড়ে মাহমুদের পায়ের কাছে। মাহমুদ সেটা তুলে ভালো করে মুছে সাফ করে নেয়। তারপর আবার ফিরতি পথে 3 দিন চলে সে কায়রোয় পৌঁছয়। কায়রোয় ফিরতে তার কদর বেড়ে যায়। সকলের মনে পড়ে যে তার শাদী হয়েছিল শাহজাদির সঙ্গে। সকলে সেলাম ঠুকে সরে দাঁড়ায়। সে নিজে হাতে সেই বাজুবন্ধটা তুলে দেয় শাহজাদির হাতে। এইভাবেই এক দরিদ্র ভেস্তিওয়ালার বেটা মাহমুদ কায়রোর সুলতান হয়ে বসে। এই কাহিনীটা তো সুলতান মাহমুদ শোনাচ্ছিল আরব সুলতানকে। জি হুজুর। আরব সুলতান তো নিজের বংশ পরিচয় জানতে পেরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল। সেই জন্যই তো এই কাহিনীটা শোনায় সুলতান মাহমুদ। আসলে নসিবটাই সব। নসিব কখন যে কাকে কোথায় টেনে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এরপরে কি আরব সুলতান ফিরে যান তার দেশে? অবশ্যই। এই কাহিনী শোনার পরে তার মনে আর কোনো দ্বিধা, কোনো সংশয় থাকে না। সে আবার দেশে ফিরে বহাল তবিয়তে দেশ শাসন করতে থাকে। তার মানে এই কাহিনী এখানেই শেষ? তাহলে এবার অন্য কাহিনী শোনাও আপা। অন্য কাহিনী? এবার আর ওই সুলতান শেহজাদার কাহিনী নয়, এবার একটা অন্য ধরনের কিছু শোনাও। বেশ, তাহলে এবার এক কাঠুরিয়ার কাহিনী শোনাই।
কাঠুরিয়া, আলী বাবা আর 40 জন ডাকাতের কাহানি। অনেক দিন আগের কথা। পারস্যের এক শহরে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম কাসেম আর ছোট ভাইয়ের নাম আলী বাবা। তাদের আম্মি মারা গেছিল অনেক আগেই। একদিন তাদের আব্বাও মারা যায়। 2 ভাই অনাথ হয়ে পড়ে। কাসেমের তখন সবে গোফের রেখা উঠেছে, আলী বাবা আরও ছোট। তাদের আব্বার এমন কিছু ধন সম্পত্তি ছিল না। সুতরাং আব্বা চলে যেতে 2 ভাই খুব বিপদের মধ্যে পড়ে। ওই শহরে এক বুড়ো ব্যবসায়ী বাস করত। স্বভাবে বেজায় খিটখিটে। বাজারে তার একটা দোকান ছিল। সেই দোকানে কাজের লোক টিকত না। কাসেম সেই দোকানে কাজ নেয়। এই সুযোগটাই ব্যবহার করে কাসেম। সে বুদ্ধি করে ব্যবসায়ীর বেটিকে পটিয়ে ফেলে। তারপর একদিন দুম করে শাদি করে নেয়। কি শাদি? ও তো আমার চাকর। না 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 না, এই শাদি আমি মানি না। একবার শাদি হয়ে গেলে কি আর না মানলে চলে? তার উপর কাসেমের নতুন বিবি তো কাসেমের প্রেমে একেবারে পাগল। নানা রঙের রঙিন রঙিন সব স্বপ্ন দেখছে সে তো তার আব্বার এমন কথা শুনে কান্নাকাটি করে একেবারে জ্ঞান হারায়। শেষে অনেক টালবাহানার পর শাদিটা মানতে বাধ্য হয় বৃদ্ধ, কিন্তু শর্ত দেয়, ওই ভাঙাচোরা বাড়িতে আমার মেয়েকে তোলা চলবে না, থাকতে হবে আমার বাড়িতে, হরদম আমার চোখের সামনে সামনে। আমার মেয়েটাকে আমার কাছ থেকে সরিয়ে তারপর কষ্ট দেবে, ওই ফিকির চলবে না। এতে কাসেমের আখেরে লাভই হয়। ভাঙা বাড়ি ছেড়ে দালান বাড়িতে থাকতে শুরু করে তারা। একদিন বৃদ্ধ ব্যবসায়ীও মারা যায়। কাসেমের নসিব আরও খুলে যায় তখন। বৃদ্ধের যত সম্পত্তি বকলমে সবের মালিক হয়ে বসে সে। কিন্তু চালাক লোক তো, তাই বিবির মন রাখতে কথায় কথায় বিবিকে খালি শোনায়, আমার কিছু না, এই সম্পত্তির আসল হকদার তুমি। তোমার আব্বার সম্পত্তি তুমি সামলাও, আমি তো তোমার নৌকার মাত্র, যেমন হুকুম দেবে তেমন চলবো, ব্যাস। এতে বিবিও খুশ থাকে। ছোট ভাই আলী বাবা কিন্তু অন্য ধাঁচে। ফন্দি ফিকির করে বড়লোক হওয়ার মধ্যে সে নেই। সে খেটে খেতে ভালোবাসে। সে বনে বনে কাঠ কেটে বেড়ায়। সারাদিন ঘুরে ঘুরে কাঠ সংগ্রহ করে বিকেলে সেগুলো বাজারে বিক্রি করে। তাই দিয়ে যতটুকু যা হয় তাতেই সে খুশি। কিন্তু এভাবে তো আর চলছে না। কতদিন আর বন থেকে কাঁধে করে কাঠ বয়ে আনা যায়? ভারী সমস্যা আলী বাবার। এবং কতদিন শুধু নয়, কতটাই বা কাঠ আনা যায়? যদি একটা গাধা থাকতো তাহলে খুব ভালো হতো। একটা গাধা? আলী বাবা খেয়ে না খেয়ে খরচা কমিয়ে একে একে 3-3টে গাধা কিনে ফেলে। তারপর আর কি, 3টে গাধা বোঝাই করে কাঠ আনতে থাকে রোজ। আগে কাঁধে করে তো আর বড় বড় কাঠ আনতে পারত না। এবার 3টে গাধা হওয়ায় বড় বড় ডালও সে আনতে শুরু করে। কাঠুরিয়াদের মধ্যে তার ইজ্জত বেড়ে যায়। অনেকে তাদের বেটিদের জন্য শাদীর প্রস্তাব দিতে থাকে তাকে। আলী বাবা দেখে বুঝে এক কাঠুরের মেয়েকে শাদিও করে ফেলে। দিনমোহর হিসেবে নামকে বাস্তা ওই 3টে গাধা লেখা হয় শাদীনামায়। এবং তার কিছুদিনের মধ্যেই তার বেশ কয়েকটা ফুটফুটে ছেলে মেয়েও হয়। আর কি চাই জীবনে? সুখে শান্তিতে সংসার করতে থাকে সে। একদিন হয় কি, আলী বাবা রোজকার মতো বনে গেছে। বেখেয়ালে ঘুরতে ঘুরতে একটু গভীরে চলে যায়। হঠাৎ শুনে ঘোড়ার খুরের শব্দ। সে ভাবে, এই জঙ্গলে ঘোড়া এলো কোথা থেকে?
তাও আবার একটা নয়, মনে হচ্ছে অনেকগুলো ঘোড়া ছুটে আসছে। আওয়াজটা কেমন যেন এদিক দিয়ে আসছে মনে হচ্ছে। সুলতানের সিপাহী নাকি শত্রুরা আসছে দেশটাকে আক্রমণ করতে? 7-5 ভেবে সে সামনে একটা মোটা গাছ পেয়ে তরতর করে চড়ে বসে একেবারে মগডালে। আর প্রায় তখনই একদল ডাকাত এসে পড়ে। হায় আল্লাহ, এতগুলো ডাকাত, সবার হাতে আবার তলোয়ার। আমি ভাবছি সিপাহী বুঝি, আমার গাধাগুলোকে না দেখে ফেলে আবার। আলী বাবা তো গাছের পাতার মধ্যে লুকিয়ে থরথর করে কাঁপতে শুরু করে। একবার যদি গাধাগুলোকে দেখে ফেলে তো গাধার মালিককেও খুঁজবে নির্ঘাত। কিন্তু নসিব ভালো তার, ডাকাতগুলো গাধাগুলোকে দেখতে পায় না। তার আগেই তারা ঘোড়ায় চড়ে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যেতেই আলী বাবাও নেমে আসে গাছ থেকে। সুলতানকে জানাতে হবে তো এই জঙ্গলে ডাকাতের আনাগোনা আছে। আগে সে ঠিক ঠাহর করতে পারেনি, এবার ভালো করে দেখে বোঝে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু পথ যেন। মনে হয় ডাকাতগুলো এখানে হরদম যাওয়া আসা করে, তাই এই রাস্তাটা তৈরি হয়েছে। এদের ডেরাটা আবার ধারে কাছে কোথাও নেই তো? আলী বাবা পথ ধরে এগোতে থাকে। ভয়ে তার কপাল বেয়ে ঘাম গড়াতে থাকে। আবার ফিরে যেতেও মন চায় না। ডাকাতদের খবরটা সুলতানকে জানাতেই হবে, না হলেই তো বিপদ, সবার বিপদ। কোন দিন কার সর্বনাশ করে ছাড়বে কোনো ইয়ত্তা আছে? কিছুটা যেতেই সে দেখতে পায় ডাকাতগুলো কাছেই একটা ছোট টিলার সামনে দাঁড়িয়েছে। সে লুকিয়ে পড়ে একটা ঝোপের আড়ালে। লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ডাকাতদের কাণ্ড। ডাকাতগুলো টিলার সামনে জড়ো হতেই ওদের সর্দার চারদিক ভালো করে দেখে হাঁক পারে, চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। অমনি দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর আওয়াজ করে টিলার নিচের একটা বিশাল পাথর সরে যায়। আর পাথরটা সরে যেতেই একটা গুহার মুখ দেখা যায়। দূর থেকে গুহার ভেতরটা আর দেখতে পারে না আলী বাবা। ডাকাতগুলো একে একে গুহায় ঢোকে। আলী বাবা গুনে গুনে দেখে সর্দারকে নিয়ে ওরা মোট 40 জন। সবাই গুহায় ঢুকে গেলে আবার সর্দারের গলা শোনা যায়, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর আওয়াজ তুলে পাথরটা গুহার মুখটা বন্ধ করে দেয়। উফ বাবা! ঝোপের মধ্যেই বসে পড়ে আলী বাবা। বুকটা তার তখনও ধরাস ধরাস করছে। কোমরের গামছা খুলে কপালের ঘাম মুছে মুছতে মুছতে বলে, তার মানে এখানেই ওদের ডেরা? আচ্ছা, সব কটা এখানেই থাকে। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর শব্দ করে ওঠে। আলী বাবা তরাক করে লাফিয়ে উঁকি মেরে দেখে গুহার মুখের পাথরটা সরে যাচ্ছে। পাথরটা সরে যেতেই একে একে 40টা ডাকাত বেরিয়ে আসে ঘোড়ার পিঠে করে। আবার সর্দার চিৎকার করে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে পাথরটা গুহার মুখটাকে বন্ধ করে দেয়। ডাকাতগুলো যে পথে এসেছিল সেই পথেই আবার ফিরে যায়। যাওয়ার সময় আলী বাবার একেবারে কানের পাশ দিয়ে যায় সকলে। ভাগ্যি সে লুকিয়ে পড়েছিল ঝোপের আড়ালে, তাই তাকে আর খেয়াল করেনি কেউ। ঝোপের মধ্যে বসেই কান খাড়া করে শোনে আলী বাবা। আস্তে আস্তে ঘোড়ার শব্দ দূরে যেতে যেতে এক সময় মিলিয়ে যায়। তখন সে ঝোপের আড়াল থেকে বেরোয়। চিচিং ফাঁক, আজব মন্তর তো। আমিও একবার দেখবো নাকি চেষ্টা করি। ডাকাতদের ডেরা কেমন হয় কোনোদিন দেখিনি তো। যেমনই ভাবা তেমনই কাজ। পায়ে পায়ে সে এগিয়ে যায়
টিলার সামনে। চারদিকে ভালো করে দেখে নেয়, না, ধারে কাছে কেউ নেই। কান খাড়া করে শুনে, কোনো শব্দও শোনা যাচ্ছে না। ভালো করে দেখে শুনে বুঝে সে আল্লাহর নাম করে চিৎকার করে, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর শব্দ করে পাথরটা সরে যেতে থাকে। আলী বাবা ভয়ে ছুটতে গিয়ে একটু দূরে অন্য একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পাথরটা সরে যেতেই গুহার মুখটা আবার দেখা যায়। আবার চারদিক ভালো করে দেখে গুটি গুটি পায়ে আলী বাবা গিয়ে দাঁড়ায় গুহার মুখে। বিশাল বড় গুহা তো। আস্তে আস্তে সে গুহার মধ্যে পা রাখে। উত্তেজনায় থরথর করে কেঁপে ওঠে তার সারা শরীর। মাথাটা কেমন যেন জট পাকিয়ে যায়। না না, জট পাকালে চলবে না। বুদ্ধিটাকে সচল রাখতে হবে আর কানটাকে খাড়া রাখতে হবে। আবার যদি ওরা ফিরে আসে। গুহার পথ ধরে এগোতে এগোতে সে এসে দাঁড়ায় একটা বড় ঘরে। ঘর ভর্তি খালি সোনা দানা, হিরে জহরত, রেশমের কাপড়, রূপোর বাঁট, কি নেই তাতে। এত ধনরত্ন কোনো বাদশাহ সুলতানের তোষাখানাতেও থাকে নাকি সন্দেহ। সব পড়ে আছে মাটির উপর। হায় আল্লাহ, এত কিছু সব পড়ে আছে মাটিতে। আর আমি কোথায় একটা দিরাম পেলে পর্যন্ত বুকে আগলে রাখি। বারবার ছুঁয়ে দেখি হারিয়ে গেল কিনা। ধনরত্নের স্তূপের উপর দিয়ে হেঁটে এসে দাঁড়ায় সে ঘরটার ঠিক মাঝে। হে খোদা, মাফ করো আমায়। এসব জিনিসে পা দিতে নেই। আর আমি কিনা এগুলো মারিয়ে মারিয়ে ঘুরে বেড়াচ্ছি। মাফ করো আমায় খোদা। এত ধন দৌলত দেখে আলী বাবার খুব ইচ্ছে হয় একবার গড়াগড়ি খাওয়ার। শুনেছি বড় লোকেরা নাকি দিনারের গদিতে গড়াগড়ি খায়। নিজে তো আর কোনোদিন দিনার দিয়ে গদি বানাতে পারবো না। পরের দিনারে একবার গড়িয়ে দেখি কেমন লাগে। ধনরত্নের স্তূপের ওপর সে একবার ঘরের এদিক থেকে ওদিক আর একবার ঘরের ওদিক থেকে এদিক আচ্ছা করে গড়িয়ে নেয়। কিন্তু যেমন ভেবেছিল তেমন খুশি হতে পারে না। না, বড্ড শক্ত, খালি খোঁচা দেয়। এর চেয়ে বাবা আমার খাটিয়াই ভালো। কিন্তু এবার তো বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে যে। বাড়িতে তার বিবি বাচ্চা আছে, জঙ্গলে গাধাগুলো আছে। সবার কথা মনে হতেই মনটা কেমন হু হু করে ওঠে তার। ইস, সবাই কত কষ্টে আছে। আর এখানে সব পড়ে পড়ে পড়ছে। এখান থেকে যদি কিছুটা নিয়ে যেতে পারতাম। দারুণ ধন্ধে পড়ে যায় আলী বাবা। একবার মনে হয় মুঠোখানেক হিরে জহরত দিনার নিয়ে যায় বাড়িতে। আবার মনে হয় না না, ওসব পাপের আয়, ওতে মানুষের কান্না লেগে আছে। না, ওসব নিলে আল্লাহ কোনোদিন আমাকে মাফ করবেন না, কোনোদিনও না। কিন্তু তাই বলে হাতের কাছে এত ধন দৌলত পেয়েও খালি হাতে ফিরতে মন চায় না তার। শেষে সে মনস্থির করে নিয়েই যাই কিছুটা, বেশি না, অল্প করে কিছু নিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো। কোমরে ঝোলানো খাবারের থলেটা খুলে উপুর করে দেয় সে। থলেটা খালি করে তার মধ্যে মুঠো ভরে ভরে সোনা ভরে নেয় সে। কিন্তু মন ভরে না তার। সে ছুটতে বেরিয়ে যায় গুহা থেকে। খেয়ালই করে না যে গুহার মুখটা খোলা পড়ে আছে সেই থেকে। জঙ্গলের মধ্যে গাধা তিনটেকে খুঁজে বের করে ওদের পিঠ থেকে খালি বস্তা আর দড়ি নিয়ে আসে। বরাবরই এগুলো গাধার পিঠে বেঁধে রাখে সে, এবং তার মতো আরও গাধার মালিকরা সবাই একই জিনিস করে। কখন কি কাজে লাগে বলা যায়? বস্তাগুলো নিয়ে একে একে সব কটা বস্তা ভরে ফেলে। কোনটায় সোনা, কোনোটায় মণিমুক্ত, আরও কত কি। রূপো টুপো কাপড় চোপড় নিয়ে লাভ নেই, নেবই যখন
দামি জিনিস নিই। ভর্তি বস্তাগুলোর মুখ ভালো করে বেঁধে সে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে সেগুলোকে। তারপর একে একে 3টে গাধার পিঠে চড়িয়ে সে চিৎকার করে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার তার চোখের সামনে দুনিয়া কাঁপিয়ে পাথরটা গুহার মুখ বন্ধ করে দেয়। সে ফেরার পথ ধরে। সেদিন অনেক আগেই ফিরে আসে আলীবাবা। এই সময়টা ঘরের কামকাজ সেরে তার বিবি বাচ্চাদের নিয়ে ঘুমোয়। বাড়ির দোরখারি আটা থাকে ভালো করে। বাড়ির দরজার সামনে এসে আবার একটা তাজ্জব কাণ্ড করে বসে আলীবাবা। সে চারদিক ভালো করে দেখে একটু চড়া গলাতেই বলে, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। আর তাজ্জব পাত, বাড়ির দরজাটাও আপনা আপনি খুলে যায়। হাত ছোঁয়াতে পর্যন্ত হয় না। বিবির তো গাধার ডাকে ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে ঘর থেকে বেরিয়ে এসে তো অবাক। তুমি দরজা খুললে কি করে? আমি তো দরজা এঁটে দিয়েছিলাম। আলীবাবা আর সেই রহস্য ভাঙে না। সে বিবিকে বলে, ওসব পরে হবে, আগে এসো তো, হাত লাগাও। বস্তাগুলো আগে গাধাগুলোর পিঠ থেকে নামিয়ে ঘরে নিয়ে যেতে হবে। ধরো ধরো, দারুণ ভারী এগুলো। কি এগুলো? এত সব কি এনেছো তুমি? আস্তে কথা বলো। বাচ্চারা কি ঘুমোচ্ছে? সে তো কখন। ওরা উঠে গেলে ঝামেলা করবে। চুপচাপ এগুলো আগে ঘরে নিয়ে চলো। মিয়া বিবি মিলে বস্তাগুলো টেনে হিঁচড়ে ঘরে নিয়ে রাখে। এ কি গো, এসব তুমি কোথায় পেলে? ডাকাতি করেছো নাকি? চুপ চুপ চুপ, বলছি না বাচ্চারা জেগে গেলে ঝামেলা করবে। তুমি সত্যি করে বলো তো। এই আমার দিব্যি, বলো তুমি কোথায় পেয়েছো এগুলো? বলো বলো না। আরে বলছি বলছি, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আগে একটু পানি দাও তো, খাই। কিন্তু বিবি তো নাছোড় বান্দা। আগে বলো কোথায় পেলে এগুলো, তারপর পানি দিচ্ছি। বলো। আলীবাবা যত বলে যে পানি খেয়ে সব বলবে, বিবি তত জেদ ধরে বসে যে সে না শুনে পানি দেবে না। শেষে আলীবাবার আর পানি খাওয়া হয় না, বিবিরই জিত হয়। আলীবাবা বিবিকে সব খুলে বলে। হায় আল্লাহ, ওই ডাকাতির ধন তুমি নিয়ে এলে। আল্লাহ তোমায় ক্ষমা করবেন না, দেখে নিও। আল্লাহ তোমায় কোনোদিন ক্ষমা করবেন না। একদম চুপ করো, বলছি না আস্তে কথা বলতে। আর উনি কিনা ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন। আল্লাহর আগে দেখছি তুমি আমায় খুন করবে। চুপ করো। আলীবাবা এক ধমক দেয় বিবিকে। ধমকে কাজ হয়। বিবি ফিস ফিস করে বলে, দোহাই তোমায়, এগুলো তুমি যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। আমাদের এসবের দরকার নেই গো, আমরা বেশ ভালো আছি। আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবেন না, আর তোমার সঙ্গে আমাকেও রেহাত করবেন না। আমাদের ছেলে মেয়েদেরও শাস্তি দেবেন। জেনে বুঝে ছেলে মেয়েগুলোর এমন ক্ষতি করো না গো। আচ্ছা বুদ্ধু আছো তো তুমি। আরে বাবা, আল্লাহ যদি না চাইতেন তাহলে কি আমি এগুলো পেতাম? কই, এত লোক তো জঙ্গলে যায়, আমি নিজেও তো কতদিন ধরে যাচ্ছি। কোথায়? কোনোদিন আর কেউ পেয়েছে নাকি আমি পেয়েছি? আল্লাহর ইচ্ছায় আজ পেলাম। এসব আল্লাহর ইনাম, আমার সততার ইনাম দিয়েছেন আল্লাহ। তিনি আমার ক্ষতি করবেন কেন? তবুও বিবির প্রত্যয় হয় না। কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে। আলীবাবা বিরক্ত হয়ে নিজেই উঠে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর মাদুর বিছিয়ে বস্তাগুলো সব উপুর করে ঢেলে দেয় মাদুরের উপর। চোখের সামনে এত সোনা, এত হিরে জহরত, এত মোহর দেখে বিবির চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যায়। সে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। কি হলো, কি দেখছো? আমি কসম খেয়ে বলছি,
এত সোনা দানা আমি জীবনে দেখিনি। এর চেয়ে ঢের 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 বেশি সোনাদানা আছে ওই গুহায়। এ তো কিছুই না। হ্যাঁ গো, এখানে কত দিনার আছে গো? গুনে দেখো। বোকা বিবি আলী বাবার কথায় দিনার গুনতে বসে। হেসে ওঠে আলী বাবা। আলী বাবাকে হাসতে দেখে হতভম্ব হয়ে যায় বিবি। হাসছো কেন ওভাবে? হাসবো না? ওরে বুদ্ধু, এত দিনার কি গুনে শেষ করতে পারবে? জিন্দেগিতে পারবে না। তাহলে ওসবের দরকার কি? তার চেয়ে তাড়াতাড়ি মাটি খুঁড়ে এগুলো পুঁতে ফেলি। চলো, বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে সরিয়ে ফেলতে হবে এগুলো। বাচ্চাদের মন বলে কথা, দেখে ফেললে নিশ্চিত 5 কান করে ছাড়বে, তখন বিপদ হবে। তবু একবার গুনে দেখবো না কত আছে? আরে দূর, সে কি 4টিখানি বাত? শুরু করলেই শেষ হয়ে যাবে। আমার না একটা দারুণ বুদ্ধি এসেছে। আবার কি বুদ্ধি? গুনতে সময় লাগবে, কিন্তু মাপতে তো আর সময় লাগবে না। আমরা বরং দাঁড়িপাল্লায় মেপে নিই। সম্পত্তির হিসেব রাখতে হবে তো। আলী বাবা দেখে একবার যখন মাপামাপির কথা মাথায় ঢুকেছে, তখন না মেপে ছাড়বে না তার বিবি। এই কবছর ধরে তো দেখছে তাকে আলী বাবা, সুতরাং আর কি করে সে? অগত্যা বিবিকে বলে, আচ্ছা তাহলে নিয়ে এসো, কিন্তু পাল্লা পাবে কোথায়? আমাদের তো পাল্লা নেই। অত চিন্তা করছো কেন? বড় ভাইজানের বাড়ি তো দাঁড়িপাল্লা আছে। একটা নয়, অনেকগুলো আছে। চাইলে কি একটা দেবে না? হ্যাঁ দিতে পারে, তবে আমি চাইতে টাইতে যেতে পারবো না। এই আমি বসলাম পাহাড়ায়, তুমি যাও। ওই হিরে জহরত দিনারের স্তূপের ওপরে ধপ করে বসে পড়ে আলী বাবা। তার বিবি তো ছুট লাগায় পাল্লা আনতে। ওই ভর দুপুরে কাসেমের বিবি তো দিব্যি খানা পিনা সেরে জব্বর ঘুম লাগাচ্ছিল। তার মধ্যে দরজায় শব্দ হয়। ঘুম ভেঙে যায় বিবির। কাঁচা ঘুম ভেঙে গেলে কার মেজাজ ঠিক থাকে? উফ, কে এলো আবার এই ভর দুপুরে জ্বালাতে রে বাবা? লোকের কি খিদে কাম কাজ নেই? এই ভর দুপুরে হানা দেয় কে? সে গজগজ করতে করতে দরজা খোলে। খুলতেই দেখে আলী বাবার বিবি দাঁড়িয়ে আছে দরজায়। এমনি সে আলী বাবাও তার বিবিকে দুচক্ষে দেখতে পারে না মোটে। বড্ড গরিব ওরা। তার উপর এমন সময় কাঁচা ঘুম ভাঙিয়ে ডেকে তোলায় তার মেজাজটা চূড়ান্ত বিগড়ে যায়। সে রীতিমতো চোটপাট শুরু করে। কি হলোটা কি? এই ভর দুপুরে আবার কি চাই? সামান্য বোধ বুদ্ধি কি নেই তোমার? এখন কেউ লোকের বাড়িতে বিরক্ত করতে আসে? আলী বাবার বিবি বরাবরই একটু নরম সরম। লোকের সঙ্গে সে উঁচু গলায় কথা বলতে পারে না। আলী বাবাকে সে মাঝে মাঝে গলা চড়িয়ে গালাগালি দেয় বটে, যেটা পাড়ার লোকে শুনে খ্যাক খ্যাক করে হাসে, সেটা আলাদা কথা। সেটা তার ভালোবাসা। কিন্তু কাসেমের বিবি তো আর তার পেয়ারের লোক নয় যে ভালোবেসে গলা চড়িয়ে গালাগাল দেবে। সে বেশ ইনিয়ে বিনিয়ে বলে, আমায় একটা দাড়িপাল্লা দেবে ভাবিজান, আর একটা বাটকারা। আলী বাবার বিবির আবদার শুনে তো কাসেমের বিবি আসমান থেকে পড়ে আর কি। দাড়িপাল্লা? তো দাড়িপাল্লা দিয়ে কি করবে শুনি? তোমার বর কি দাড়িপাল্লায় কাঠ মাপবে গো? না গো আপা, একটু লাগবে, একটা জিনিস মাপবো। দাড়িপাল্লা তো মাপার জন্যই লাগে, সে তো আর ঘরে টাঙিয়ে রাখবে না। তো কি মাপবে শুনি? আলী বাবার বিবি তো ফাঁপড়ে পড়ে যায় কাসিমের বিবির প্রশ্ন শুনে। কি মাপার কথা বলবে সে? ইস, এটা তো ভেবে আসেনি। দৌড়তে দৌড়তে চলে এসেছি, এখন কি বলি? সে কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে পালানোর পথ খুঁজে কাসেমের বিবিকে বলে, আচ্ছা থাক আপা, পরে না হয় নিয়ে যাব। কথাটা বলে সে ঘুরে হাঁটা লাগায়। হঠাৎ খচ করে ওঠে কাসেমের বিবির মনটা। ব্যাপারটা কি হলো? কি মাপবে জানতে চাইতেই ও বেটি পালাচ্ছে কেন? সে আলী বাবার বিবিকে ডাকে, এই এই, শোনো শোনো, দাঁড়াও বলছি, দাঁড়াও।
কাসেমের বিবির ডাকে আলী বাবার বিবি দাঁড়াতে বাধ্য হয়। শত হলেও গুরুজন বলে কথা, কথা না শুনে কি পারা যায়? কাসেমের বিবি কিন্তু আর জানতে চায় না কি মাপবে দাড়িপাল্লায়। সে আলী বাবার বিবিকে দৌড়ে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে যায়। রসুই ঘরের কুলুঙ্গি থেকে একটা দাড়িপাল্লা নামাতে নামাতে ভাবে, কিভাবে জানা যায় যে কি মাপবে? কি এমন জিনিস আছে ওর ঘরে যে একেবারে দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে? ওর পিছু নেব? হুট করে বুদ্ধিটা খেলে যায় মাথায়। দাড়িপাল্লার নিচে চটচটে আঠা লাগিয়ে দেয় সে। তারপর ভালো মানুষের মতো সেটা আর একটা বাটখারা নিয়ে আলী বাবার বিবির হাতে দিয়ে বলে, এই নাও, শোনো, সাবধানে রেখো, এটা কিন্তু ওনার দোকানের জিনিস। তুমি আপনজন চাইলে তাই আর না করতে পারলাম না, দিয়ে দিলাম। কিন্তু কাজ হয়ে গেলে ফেরত দেবে, মনে থাকে যেন। চেনো তো ওনাকে, ভীষণ রাগী মানুষ। কাজের সময় কাজের জিনিস যদি জায়গায় না থাকে ওনার মাথায় কিন্তু খুন চেপে যায় একদম। তাই কাজ হয়ে গেলে এটা কিন্তু ফেরত দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না আপা, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। মাপা হয়ে গেলেই তোমার জিনিস যেমন নিচ্ছি তেমন ফেরত দিয়ে যাব। এটা তো আর আমার জিনিস নয়, এটা হলো ওনার জিনিস, তাই মনে থাকে যেন। আলী বাবার বিবি ঘাড় নেড়ে দাড়িপাল্লা নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ফিরেই হাতে দাড়িপাল্লা দেখে আলী বাবা প্রশ্ন করে, সে কি গো, দিল? হ্যাঁ, দেবে না কেন? কে দিল, ভাইয়া না ভাবি? তোমার ভাইয়াকে দেখিনি, ভাবি এনে দিল। কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করছিল নাকি? ওই জানতে চেয়েছিল কি মাপবো। আর তুমি সব বলে দিয়েছো তো? হায় আল্লাহ, আমি কি অতই বোকা নাকি গো যে জিজ্ঞেস করলেই বলে দেব? এত কষ্ট করে নিয়ে এলো দাড়িপাল্লাটা, এই দফায় আর মাপা হলো না। মানে আমি ঠিক বুঝলাম না হুজুর, গোস্তাকি মাফ করবেন। না, গোস্তাকির কিছু নেই বেগম। আমি বলতে চাইছি, সময় তো ফুরিয়ে গেল আজকের মতো, এদিকে মাপা হলো না। এবার দাড়িপাল্লাটা ফেরত দিতে দেরি হয়ে যাবে। কাসেমের বিবি রাগ করবে না অতক্ষণ রেখে দিলে? কি বলো দুনিয়াজাদ? তাই তো হুজুর। আচ্ছা, একটু সময় বাড়ালে হয় না আপা? মানে মাপামাপি সেরে দাড়িপাল্লাটা তাহলে দিয়ে আসতে পারে আলী বাবার বিবি, নইলে যে কাশেমের বিবির কাছে ধমক খাবে বেচারি। তাতে আর কি, খাক বকুনি, খাক না ধমক, তবু বেগম শেহরাজাদ আর একটা শব্দও বলবেন না। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, মাহমুদ, অর্ঘ্যমাল্য মাইতি, যুবক আর্য জানা, সুলতান, সুদীপ্ত ঘোষ, রক্ষী, স্পন্দন দাস, বৃদ্ধ পার্থ রয়, সেনাপতি আলাপন মুখার্জি, আলী বাবা সৌমেন চক্রবর্তী, আলী বাবার বিবি শ্রমণা রয় চৌধুরী, কাসেম সাক্ষ্য ঘোষ, কাসেমের বিবি সঙ্গীতা গাঙ্গুলি, বৃদ্ধ শঙ্করী প্রসাদ মিত্র, সর্দার অংশুমান পাল। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প
গোল্ড মাইন।